গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং বাসায় পড়াশোনা নিয়মিত করে যাচ্ছ। ক্লাসে আছি আমি এজি স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4 রক্ত ও সঞ্চালন পড়ছিলাম এবং এই অধ্যায়টি থেকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মানবদেহে রক্ত সংবহনের প্রকৃতি, অর্থাৎ মানবদেহে কত প্রকারে রক্ত সংবহন ঘটে, মানবদেহের হৃৎপিণ্ড থেকে কিভাবে রক্ত সংবহন সারা দেহে ঘটে, সেটার প্রকৃতিগুলো আজকে আমরা শিখব এবং জানব। ক্লাসের শুরুতেই বলে নিচ্ছি আজকের ক্লাসটা খুব সহজ, খুব সিম্পল একটা টপিক। যদি তোমরা মানবদেহের রক্ত কীভাবে পরিবাহিত হয় সে ক্লাসটা করে থাকো তাহলে আজকের টপিকটা তোমাদের জন্য খুবই সহজ। তবুও যদি তোমাদের ক্লাস শেষে মনে হয় কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন আছে, তোমরা ফেসবুকে কমেন্ট করে, মেসেঞ্জারে জিজ্ঞেস করে বা আমাকে ফোন করে যে কোনোভাবেই হোক চেষ্টা করবে তোমার কনফিউশনটা যেন সলভ হয়, তোমার প্রশ্নটা যেন তুমি উত্তর খুঁজে পাও। আর আমার দিক থেকে তো তোমার জন্য তোমার প্রতি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। তো যাই হোক, চলো আজকের ক্লাসটা শুরু করি। মানবদেহের রক্ত সংবহন। আমরা জানি যে মানবদেহে রক্ত পরিবহনের জন্য ধমনী রয়েছে, শিরা রয়েছে, কৌশিক জালিকা রয়েছে। এই ধমনী, শিরা এবং কৌশিক জালিকা থাকার কারণে আমাদের সারা দেহে, অর্থাৎ দেহের ভেতরে রক্ত কিন্তু মুক্তভাবে ঘুরে বেড়ায় না। এগুলো শুধুমাত্র ধমনী, শিরা এবং কৌশিক জালিকার মাধ্যমে দেহের এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। অর্থাৎ আমাদের দেহের রক্ত সংবহন তন্ত্রটি বদ্ধ ধরনের। বদ্ধ কোথায় বদ্ধ? ধমনীতে আবদ্ধ বা শিরাতে আবদ্ধ বা কৌশিক জালিকাতে আবদ্ধ। এগুলো কিন্তু মুক্তভাবে, দেহ গহ্বরে কিন্তু মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে না। তো এই যে রক্ত সংবহন, আমাদের দেহের রক্ত সংবহনকে আমরা বলি দ্বিচক্রীয় সংবহন। কেন বলি? কারণ এখানে দুইটি চক্রের মাধ্যমেই মূলত রক্ত সংবহনটি ঘটে থাকে। যদিও আরও দুটি সংবহন আছে, আমরা এগুলো পড়ব। তো এই দুটি চক্র বা দ্বিচক্রীয় সংবহন বলতে কাকে বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে সিস্টেমিক ও পালমোনারি সংবহনকে বা সিস্টেমিক ও পালমোনারি চক্রকে। তো এই চিত্রটির মাধ্যমে আমরা আজকে সিস্টেমিক ও পালমোনারি সংবহন আলোচনা করব। তো সিস্টেমিক সংবহন কি? প্রথমেই আসবে সিস্টেমিক সংবহন। তোমরা যদি হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্তের পরিবহন পড়ে থাকো, তুমি পড়েছ যে বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসে এবং বাম নিলয় থেকে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে সেটা সারা দেহে ছড়িয়ে পড়ে। অ্যাওর্টার মাধ্যমে সেটা হয়তো হৃৎপিণ্ড থেকে বের হয়ে আরেক কিছু ধমনী তৈরি হয়, যেমন সেই ধমনীগুলোকে আমরা বলি সিস্টেমিক ধমনী। সেই সিস্টেমিক ধমনী পরবর্তীতে দেখা যায় সারা দেহের বিভিন্ন অংশে রক্তকে পরিবহন করে থাকে, যেন সেখানে অক্সিজেনটা সাপ্লাই করা যায়। তো বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহের বা দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহনের জন্য চলে যাচ্ছে এবং দেহের বিভিন্ন অংশে, অর্থাৎ কোন অংশে? বিভিন্ন অঙ্গে, বিভিন্ন অঙ্গের টিস্যুতে, সেইখানের টিস্যুতে যে শক্তি উৎপন্ন হওয়ার প্রয়োজন, সেই শক্তিকে উৎপন্ন করার জন্য যে অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেনকেই কিন্তু এই মহাধমনী থেকে যে সিস্টেমিক ধমনী বেরোচ্ছে তারা সেখানে সেই অঙ্গগুলোতে অক্সিজেনকে পরিবহনের জন্য যাচ্ছে। একটু খেয়াল করে দেখো ব্যাপারটা। এই যে আমি কথা বলছি, এই যে আমি একটা চিন্তা করছি, আমার এই চিন্তা করার জন্য কিন্তু আমার ব্রেনের শক্তি প্রয়োজন। আমার কথা বলার জন্য আমার কিন্তু ষড়যন্ত্রের একটা শক্তির প্রয়োজন। আমার
এই যে হাত নাড়িয়ে কথা বলছি, হাতটা নাড়ানোর জন্যও কিন্তু আমার শক্তির প্রয়োজন। এই শক্তিটা আমি কোত্থেকে পাচ্ছি? অবশ্যই আমার যে মাসেলগুলো, যে পেশিগুলো এই কাজটা করছে সেখানে শক্তির উৎপন্ন হচ্ছে। আর সেই কোষগুলোতে এই যে শক্তি উৎপন্ন হচ্ছে, এই শক্তি উৎপন্ন হওয়ার জন্য কিন্তু সেখানে অক্সিজেনের সাপ্লাই প্রয়োজন। অর্থাৎ অক্সিজেনটা কিন্তু হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে মহাধমনী হয়ে, ঠিক আছে, মহাধমনী হয়েই আমার এই অঙ্গগুলোতে আসতেছে, যার ফলে আমি অক্সিজেনের মাধ্যমে শক্তি উৎপন্ন করতে পারছি এবং কথা বলতে পারছি বা চিন্তা করতে পারছি বা হাত নাড়াতে পারছি। পরবর্তীতে এই অংশগুলোতে যে শক্তি উৎপন্ন হচ্ছে তার পাশাপাশি কিন্তু কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। রক্ত এই কার্বন ডাইঅক্সাইডকে আবার এখান থেকে গ্রহণ করে মহাশিরা বা আমরা যেটাকে বলেছিলাম যে সুপিরিয়র ভেনা কাভা বা ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে, ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরা, যা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে পরিবহন করে। তো টিস্যু বা অঙ্গ থেকে এই কার্বন ডাইঅক্সাইডকে এই কার্বন ডাইঅক্সাইডকে সংগ্রহ করে পরবর্তীতে ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরার মাধ্যমে আবার কোথায় ফেরত যাবে? ডান অলিন্দে। ডান অলিন্দে রক্ত ফেরত যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফেরত যাচ্ছে এবং সেখান থেকে ডান অলিন্দ থেকে ট্রাইকাসপিড কবাটিকা হয়ে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার চলে আসতেছে ডান নিলয়ে। অর্থাৎ এই যে একটা গতিপথ, খেয়াল করে দেখো, গতিপথটা হচ্ছে বাম নিলয় থেকে শুরু হয়েছে। বাম নিলয় থেকে মহাধমনী হয়ে কিছু অঙ্গ এবং তার টিস্যুতে রক্ত যাচ্ছে, সেখান থেকে আবার রক্ত ফেরত আসতেছে মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে রক্ত আবার ট্রাইকাসপিড কবাটিকা হয়ে চলে আসতেছে ডান নিলয়ে। এই যে রক্তের পরিবহনের গতিপথ, এই গতিপথকেই আমরা বলি সিস্টেমিক সংবহন বা সিস্টেমিক সার্কুলেশন। সার্কুলেশন শব্দটার অর্থই কিন্তু ঘুরে বেড়ানো, একটা নির্দিষ্ট পথে ঘুরে বেড়ানো। তাহলে এই যে বাম নিলয় থেকে রক্ত মহাধমনী, টিস্যু, অঙ্গ, মহাশিরা, তারপর হচ্ছে ডান অলিন্দ হয়ে আবার ডান নিলয়ে ফেরত আসলো, এই গতিপথটাকে আমরা সিস্টেমিক সংবহন বলে থাকি। আবার খেয়াল করো, পালমোনারি এই শব্দটা শুনলেও কিন্তু আমরা বুঝতে পারি যে এই শব্দটি অবশ্যই ফুসফুসের সাথে জড়িত। তো তুমি জানো যে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একটি অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা হয়ে কোথায় চলে যায়? আমাদের ডান ফুসফুস এবং বাম ফুসফুসে চলে যায়। এবং আমরা জানি এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, এই যে অক্সিজেন আমি গ্রহণ করলাম এই মুহূর্তে, এই অক্সিজেন ফুসফুসে কি অপেক্ষা করবে? যখন এই ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যাবে, তখন এই অক্সিজেন রক্তে চলে যাবে এবং রক্তের কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে চলে আসবে, ঠিক আছে। তো এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন কার মাধ্যমে? খেয়াল করো, ডান নিলয় থেকে কিন্তু পালমোনারি ধমনির মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গেল ফুসফুসে এবং ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে এই রক্ত আসবে বাম অলিন্দে। পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা, এগুলো কাকে বলে এবং এগুলো কীভাবে উৎপন্ন হয়, এদের পার্থক্য কী, আমি আমার গত ক্লাসগুলোতে বলেছি। যদি ক্লাসগুলো না করে থাকো দয়া করে একটু ক্লাসগুলো করে নাও। তবুও যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, আমরা আছি তোমাদের উত্তর দেওয়ার জন্য। তারপরে খেয়াল করো, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে আসলো, সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিন্তু তোমার বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে বাইকাসপিড কবাটিকা আছে, ঠিক আছে, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট বাইকাসপিড কবাটিকা, সেটি হয়ে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসবে বাম নিলয়ে। অর্থাৎ এই যে ডান নিলয় থেকে রক্ত একটা সার্কুলেশন বা একটা গতিপথ হয়ে আবার বাম নিলয়ে ফেরত আসলো, এই গতিপথকেই আমরা বলে থাকি পালমোনারি সংবহন। এবং এখানে যেহেতু ফুসফুসের সাথে এই সংবহনটা জড়িত, তাই এটার নাম পালমোনারি সংবহন। এবার আমরা যে সংবহনটা পড়ব সেটা হচ্ছে পোর্টাল ও করোনারি সংবহন। তো প্রথমেই আমরা পোর্টাল সংবহন
আলোচনা করব। ঠিক আছে, পোর্টাল সংবহন। পোর্টাল সংবহনটা কি? এটা অবশ্যই সিস্টেমিক এবং পালমোনারি সংবহন থেকে সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে, তো যদি এমন হয় আমার দেহের বিভিন্ন অংশ, বিভিন্ন অঙ্গ থেকে, ঠিক আছে, বিভিন্ন অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যখন কোনো শিরার মাধ্যমে আমার হৃৎপিণ্ডের দিকে আসতে থাকে, হৃৎপিণ্ডের দিকে আসার পথে যদি এই রক্ত আবার কৌশিক জালিকায় বিভক্ত হয়ে গিয়ে এই শিরার আবার কতগুলো কৌশিক জালিকায় বিভক্ত হয়ে গিয়ে অন্য একটি অঙ্গে প্রবেশ করে, ঠিক আছে, ধরে নেওয়া যাক সেটা যদি যকৃতে প্রবেশ করে এবং যকৃত কিছু কাজ সম্পন্ন করার পরে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যকৃত থেকেও কার্বন ডাইঅক্সাইডকে সংগ্রহ করে পরবর্তীতে অন্য একটি শিরার মাধ্যমে, ঠিক আছে, অন্য একটি শিরা গঠন করে সেটির মাধ্যমে হৃৎপিণ্ডে চলে আসে, সেই সংবহনকে আমরা বলবো পোর্টাল সংবহন। অর্থাৎ ব্যাপারটা খুব সিম্পল, শুনলে হয়তো জটিল মনে হবে। একটু খেয়াল করে দেখো, কতগুলো অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের দিকে আসতেছিল। হৃৎপিণ্ডের দিকে আসার সময় তারা কি করলো? তারা অন্য একটি অঙ্গে প্রবেশ করে ফেললো, অর্থাৎ একটি ব্রেক দিল। সে অন্য একটা অঙ্গের ভেতর এটাকে পোর্ট বানিয়ে সেটার ভেতর দিয়ে আসলো। তাই এটাকে আমরা কি বলি? পোর্টাল সংবহন। ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করছি। আমরা হ্যাপাটিক পোর্টাল সংবহন আলোচনা করব, তার মাধ্যমে আশা করছি তোমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো, বাম পাশের স্ক্রিনে বাম পাশে যে চিত্রটি দেখা যাচ্ছে সেখানে কিন্তু তোমার অন্ত্র, পাকস্থলী, ঠিক আছে, তোমার স্প্লিহা বা স্প্লিন সেটি দেখা যাচ্ছে। এবং এই অংশগুলো থেকে কৌশিক জালিকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কি করছে? একটি শিরায় এসে যুক্ত হচ্ছে, ঠিক আছে, একটি মূল শিরায় এসে যুক্ত হচ্ছে। এবং এই যে একটি মূল শিরা, সেটি পরবর্তীতে আবার খেয়াল করো কৌশিক জালিকায় বিভক্ত হয়ে কোথায় প্রবেশ করেছে? যকৃতে প্রবেশ করেছে। অর্থাৎ আমার পাকস্থলী, আমার অন্ত্র, আমার স্প্লিহা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হয়ে একটি শিরার মাধ্যমে আবার যকৃতে প্রবেশ করে ওই শিরা কতগুলো কৌশিক জালিকায় বিভক্ত হচ্ছে। যকৃতের ভেতর থেকে ওই কৌশিক শিরা, ঠিক আছে, ওই কৌশিক জালিকা আবার কি করেছে? আবার আরেকটি শিরা তৈরি করেছে, যেটাকে আমরা বলি হ্যাপাটিক শিরা। ঠিক আছে, সেই হ্যাপাটিক শিরা মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাইরে বের হয়ে তারপর ইনফিরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে কতগুলো অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত শিরার মাধ্যমে বের হয়ে আরেকটি অঙ্গে প্রবেশ করছে, সেখান থেকে সেটি আরেকটি হ্যাপাটিক শিরার মাধ্যমে বাইরে বের হয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে চলে আসছে। তো এই সংবহনকেই আমরা পোর্টাল সংবহন বা হ্যাপাটিক পোর্টাল সংবহন বলে থাকি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার একটু হ্যাপাটিক পোর্টাল সংবহনের কতগুলো প্রয়োজনীয়তা খুব সংক্ষেপে আমি তোমাদের একটু আলোচনা করব। তোমরা একটু ধৈর্য ধরে শোনো। আশা করছি তোমাদের পরীক্ষার জন্য বা সামনের দিনগুলোর জন্য এই ব্যাপারগুলো অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আমরা জানি আমরা যে খাবারগুলো খাই সেগুলো পাকস্থলীতে, অন্ত্রে বা আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে সেগুলো পরিপূর্ণভাবে পরিপাক হয়। তারপরে এই পরিপাকৃত অংশগুলো কোথায় চলে যায়? সেগুলো রক্তে চলে যায়। তাহলে অবশ্যই দেহের বিভিন্ন অংশ থেকে বা আমার এই ক্ষুদ্রান্ত থেকেও রক্তের মাধ্যমে খাদ্যের বিভিন্ন অংশ তারপর সেটা কোথায় যাবে? সেটা শক্তিকে উৎপন্ন করার জন্য দেহের বিভিন্ন অঙ্গে যাবে। ঠিক একইভাবে আমার রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ সেটা কোথায় যাবে? সেটা আমরা জানি, সেটা যকৃতে যায়। অতিরিক্ত গ্লুকোজ সেখানে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। বা রক্তে যদি গ্লুকোজের ঘাটতি দেখা দেয় তখন যকৃতে গিয়ে যকৃতের গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ করে নিজের কাছে নিয়ে আসে। অর্থাৎ আলটিমেটলি কিন্তু যকৃতে যেতে হয় রক্তকে।
এখন খেয়াল করো, এই যে আমরা হেপাটিক পোর্টাল সংবহন পড়লাম, এখানে কিন্তু রক্ত কোথায় যাচ্ছে? রক্ত বিভিন্ন অঙ্গ থেকে, পাকস্থলীর বিভিন্ন আশেপাশে বিভিন্ন অঙ্গ থেকে সেটা যকৃতে যাচ্ছে, এবং যকৃতে গিয়ে সেটা কি করছে? অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে যকৃতে সঞ্চিত করছে, অথবা যদি রক্তে গ্লুকোজের ঘাটতি থাকে সেটা যকৃত থেকে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে সেই গ্লুকোজকে রক্ত নিজের কাছে নিয়ে নিচ্ছে, যেন রক্তে গ্লুকোজের মাত্রা সবসময় একটা সাম্য অবস্থায় থাকে। আবার যকৃতে যে প্রোটিন উৎপন্ন হচ্ছে, রক্ত কিন্তু সেটাকেও পরিবহন করছে। ব্যাপারটা কিন্তু খুব কঠিন কিছু না, খুব সহজ একটা জিনিস। তো এই ছিল হেপাটিক পোর্টাল সংবহনের প্রয়োজনীয়তা। এখন যদি তুমি স্ক্রিনের ডান দিকে তাকাও, তুমি যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটি করোনারি সংবহনের জন্য প্রয়োজনীয় একটি চিত্র। করোনারি সংবহন কি? তো করোনারি সংবহন আলোচনা করার আগে একটু জেনে নিই, আমরা যদি দৌড়াতে চাই, আমাদের পায়ের পেশি কিন্তু একটু দৌড়ানোর পরে ব্যথা করবে। আমরা যদি হাত নাড়িয়ে, মনে করো ক্রিকেট খেলায় বোলিং করি, তাহলে কিন্তু কয়েকটা ওভার বোলিং করার পর আমার হাত ব্যথা করবে। বা যে কোনো কাজ করতে গেলে আমি যদি এক্সারসাইজ করি, আমি যদি ক্রাঞ্চ করি, আমি যদি আমার পেটের এক্সারসাইজ করি, তাহলেও কিন্তু অ্যাবসের উপর চাপ দিয়ে যদি এক্সারসাইজ করি, তখন কিন্তু পেটের মাসলগুলো কিছুক্ষণ পর ব্যথা করবে। অর্থাৎ আমাদের দেহের পেশিগুলো প্রতিনিয়ত কাজ করলে একটা সময় পরে সেটা টায়ার্ড হয়ে যায়। কিন্তু হৃৎপিণ্ড প্রতিনিয়ত প্রতি মিনিটে 70 থেকে 72 বার স্পন্দিত হচ্ছে। তাহলে চিন্তা করে দেখো, একটা হৃৎপিণ্ড প্রতি মিনিটে এতবার স্পন্দিত হচ্ছে, প্রতি ঘন্টায় কতবার স্পন্দিত হচ্ছে, প্রতিদিন কতবার স্পন্দিত হচ্ছে, প্রতি মাস, প্রতি বছর কতবার করে স্পন্দিত হচ্ছে। তবু কি সেটা থেমে যাচ্ছে? না, সেটা কিন্তু তার কাজকে থামাচ্ছে না, সেটা কিন্তু প্রতিনিয়ত তার কাজকে করে যাচ্ছে, কনস্ট্যান্টলি এটা কাজকে করেই যাচ্ছে, এটা কিন্তু থামছে না। এটা যদি থেমে যায় তাহলে কিন্তু আমাদের জীবন থেমে যাবে। এই যে হৃৎপিণ্ড থেমে যাচ্ছে না, তাহলে কি হৃৎপিণ্ডের এই যে চলন বা এই যে তার কাজ করা, এটার জন্য কি তার শক্তির প্রয়োজন নেই? অবশ্যই শক্তির প্রয়োজন আছে। আর এই শক্তি উৎপাদনের জন্য কাকে প্রয়োজন? অক্সিজেনকে প্রয়োজন। এই অক্সিজেন হৃৎপিণ্ড কোত্থেকে পাবে? আমরা তো জানি হৃৎপিণ্ড নিজেই ভেতরের যে প্রকোষ্ঠগুলো আছে তার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে পরিবহন করে, এবং ওই অংশ থেকেই, বাম নিলয় থেকেই যে মহাধমনী বের হয়, সেখান থেকে যে সিস্টেমিক ধমনীগুলো বের হয়, সেখান থেকেই একটি ধমনী, যেটাকে আমরা বলি তোমার করোনারি ধমনী, এই করোনারি ধমনীর মাধ্যমেই হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে, এবং হৃৎপিণ্ড এই অক্সিজেন সমৃদ্ধ রক্তের মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে সে শক্তি উৎপন্ন করে, রক্তের মাধ্যমে আসা পুষ্টিকে সে সংগ্রহ করে এবং নিজে প্রতিনিয়ত কাজ করার সামর্থ্য অর্জন করে। যদি কোনো কারণে হৃৎপিণ্ডে এই অক্সিজেন আসা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু হৃৎপিণ্ডে তোমার যে রোগগুলো হয়, হার্ট ফেলিওর বা অ্যানজাইনা, হালকা ব্যথা অনুভূত হয়, এরকম বিভিন্ন রোগ হতে পারে। তো হৃৎপিণ্ড থেকে এই যে অক্সিজেন আসতেছে এবং হৃৎপিণ্ডে শক্তি উৎপন্ন হওয়ার পর যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডকে আবার রক্ত নিয়ে করোনারি শিরার মাধ্যমে সেটা আবার ডায়ানোলিন্দে ফেরত যাচ্ছে। তো এই ঘটনাটাকেই, বা এই যে সংবহন, এটাকেই আমরা বলে থাকি করোনারি সংবহন। আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো। এই ক্লাসটি করাটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় প্রায় সময়ই সিস্টেমিক সংবহন বলতে কী বোঝো, করোনারি সংবহন বলতে কী বোঝো, বা পালমোনারি সংবহন বলতে কী বোঝো, এই ব্যাপারগুলো আসে। অনুধাবনমূলক পরীক্ষার জন্য, প্রশ্নের জন্য আসে, বা অনেক সময় এমনও আসে যে সিস্টেমিক সংবহন ও পালমোনারি সংবহনের মধ্যে পার্থক্য করো, বা করোনারি সংবহন কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবহন ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো উত্তর কিন্তু আমার এই আলোচনার মধ্যেই দেওয়া আছে। আশা করছি তোমরা ক্লাসটি করবে এবং তোমাদের সকল কনসেপ্ট, এই বিষয়ক সব প্রশ্নের উত্তর তোমরা পাবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। তবু আবারও বলি, যদি প্রশ্ন থাকে, যদি মনে হয় কনসেপ্ট ক্লিয়ার না, আশা করি আমার কাছে প্রশ্ন করে আমার যতটুকু মনে পড়ে
হয়তো এখন অনেক কিছু ভুলে যাই, তবুও যতটুকু মনে পড়ে আমার কাছে প্রশ্ন করে উত্তর পায় নাই এমন স্টুডেন্টের সংখ্যা হয়তো কমই হবে। আমি বলছি না একদম সবাইকে উত্তর দিতে পেরেছি, অনেক সময় অনেক কিছু ভুলে গিয়েছি, অনেক কমেন্ট নিচে চলে গিয়েছে, খেয়াল করা হয় নাই, তবু আমি চেষ্টা করেছি সবার উত্তর দেওয়ার। তো তোমরা প্রশ্ন করবে, আমি চেষ্টা করব আমার দিক থেকে উত্তর দেওয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।